সড়কে বাস নামছে সোমবার, ভাড়া নিয়ে সিদ্ধান্ত কাল। রোববার শুরু হচ্ছে লঞ্চ চলাচল। একদিনে ২৫০০ করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার তদন্ত, জড়িতদের শাস্তি চায় ঢাকা, ক্ষতিপূরণ দাবি। স্বাগত, বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত। সড়কে বাস নামছে সোমবার, আর ভাড়া বাড়ানোর প্রশ্নে সিদ্ধান্ত হবে কাল। তবে আগের ভাড়াতেই লঞ্চ চলাচল শুরু হচ্ছে রোববার। শুক্রবার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এর আগে করোনা সংক্রমণ এড়াতে সীমিত যাত্রী নিয়ে চলাচল করতে বলা হয়েছে গণপরিবহনকে। করোনা পরিস্থিতির কারণে ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বাস চালুর অনুমতি দিয়েছে সরকার। এ নিয়ে শুক্রবার বাস মালিকরা বৈঠকে বসে বিআরটিএ কার্যালয়ে। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব জানান, রোববার নয়, বাস চালু হচ্ছে সোমবার থেকে। তবে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন মালিকেরা। এ নিয়ে বৈঠক হবে শনিবার। ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টা কেন আসছে, যে মালিকের যাতে গাড়ি মালিকের যাতে ক্ষতিটা না হয়, সেটার জন্য কিন্তু আমরা ভাড়া নির্ধারণের, যেখানে 50 সিটের জায়গায় হয়তো 25 জন প্যাসেঞ্জার তাকে ক্যারি করতে হবে, এইটা আসছে তাদের সুবিধা দেওয়ার জন্য কিন্তু আমরা ভাড়া পুনর্নির্ধারণ করতেছি। এদিকে লঞ্চ মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এতে সিদ্ধান্ত আসে রোববার থেকে লঞ্চ চালুর, আর ভাড়াও বাড়ছে না বলে জানিয়েছে BIWTA। তারা বিভিন্ন ধরনের প্রণোদনার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। সেই বিষয়টাও আমরা চিন্তা ভাবনা করেছি যে সরকারের কাছে আমরা উত্থাপন করব। সরকারের কাছে তাদের এটাই আবেদন যে এটা চালাতে গিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, বিশেষ করে যাত্রী সীমিত রাখতে যে, স্বাস্থ্য ব্যবস্থা করতে যে, তাহলে ভাড়া বাড়ানোর প্রয়োজন হতে পারে। সেই বিষয়টা নিয়ে আমরা ভাড়া বাড়ানোর বিষয়টা যেহেতু একটি আলাদা বিষয়, সেটা নিয়ে আমরা আলাদা করে বসে চিন্তা ভাবনা করে তারপরে সেই জিনিসটা সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর জন্য গণপরিবহন চলার অনুমতি দেয়া হলেও জোর দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। তবে তা কতটা মেনে চলা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবহন মালিকেরাই। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে শর্ত সাপেক্ষে শুরু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে যাত্রীদের আস্থা অর্জনই হবে এয়ারলাইন্সগুলোর জন্য চ্যালেঞ্জ। তবে সামাজিক দূরত্ব মানার শর্তে বাড়তে পারে ভাড়া। দেশে করোনা সংক্রমণ শুরু হলে 25 মার্চ থেকে 17 দেশ ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ করে সরকার। 2 মাসের বেশি বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়ে দেশি এয়ারলাইন্সগুলো। এবার 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে এয়ারলাইন্সগুলোকে দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। ক্রুদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে N95 মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার। যাত্রীদের আসন বিন্যাসেও এসেছে পরিবর্তন। এক যাত্রী বসার পর পাশের একটি আসন শূন্য রেখে বসতে হবে আরেকজনকে। এতে একটি ফ্লাইটে খালি রাখতে হবে অন্তত 25% আসন। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্যগত দিক নিশ্চিত করে তাদেরকে টিকিট প্রদান এবং বিমানবন্দর আগমন থেকে শুরু করে বিমানে বোর্ডিং ইন পর্যন্ত তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে মাস্ক এবং গ্লাভস পরিধান নিশ্চিত করা সহ অন্যান্য যেসব দিক নির্দেশনাগুলো আছে সেগুলোকে মেনটেন করতে হবে। এয়ারলাইন্সগুলো বলছে, নতুন নির্দেশনার কারণে ভ্রমণের খরচও বাড়বে যাত্রীদের। কোনো কোনো ক্ষেত্রে খালি রাখতে হবে উড়োজাহাজের অর্ধেক আসন। 50% বেশি প্যাসেঞ্জার নিয়ে আসলে ট্রাভেল করার সুযোগটা নেই। সেখানে বর্তমান যে অপারেশন কস্ট আছে, সেই অপারেশন কস্টের চেয়ে কম্পারেটিভলি অপারেশন কস্ট আসলে সেম থাকবে, বাট রেভিনিউ আর্নিং যে জেনারেট হওয়ার সুযোগটা আছে সেটা প্রায় অলমোস্ট 50% হয়ে যাবে। তো সেই অবস্থা থেকে ব্যবসাকে টিকে রাখার জন্য কিছুটা ফেয়ার বাড়বে প্রত্যেকটা রুটে, বাট সেটা প্যাসেঞ্জারদের একটা সহনশীল এবং যেন লজিক্যাল অ্যামাউন্ট হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের আস্থা অর্জনই এয়ারলাইন্সগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এখন কিন্তু সেখানে স্ট্যাগারিং করতে হবে, অর্থাৎ একটা ডিপার্চার থেকে আরেকটা ডিপার্চার একটু সময় দিতে হবে, বা একটা অ্যারাইভেল থেকে আরেকটা অ্যারাইভেল একটু সময় দিতে হবে, যাতে হঠাৎ করে ভিড় না হয়ে যায়। কারণ ভিড় হলে করোনা আক্রান্ত একটা
সম্ভাবনা বা শঙ্কা থেকে যাবে। সো এখানে কিন্তু আপনার টোটাল ফ্লাইট কমে যাবে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হলে আর্থিকভাবে সবচেয়ে বেশি সংকটে পড়ে এভিয়েশন খাত। বিশেষজ্ঞদের আশঙ্কা সারা বিশ্বে চাকরি হারাতে পারেন এ খাতের কয়েক লাখ কর্মী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাধারণ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, তবে গণপরিবহন বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদেরকে। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এতে বাড়ছে করোনার ঝুঁকিও। ঢাকার প্রবেশপথে বাড়তি পুলিশ থাকলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। রোববার থেকে সীমিত পরিসরে খুলছে সরকারি বেসরকারি অফিস, আদালত, শিল্প কারখানা। যোগ দিতে হবে কাজে, তাই শুক্রবার সকাল থেকেই ঢাকায় ফেরার প্রবেশদ্বারগুলোতে অস্বাভাবিক ভিড়। দৌলতদিয়া পাটুরিয়া, কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরিতে ঢাকামুখী যাত্রী যানবাহনের চাপ ছিল তীব্র। করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও সুরক্ষা নিয়ে দেখা গেছে উদাসীনতা। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও তৎপরতা ছিল কম। এদিকে গণপরিবহন না থাকায় খুলনা, বরিশাল, পটুয়াখালী সহ নানা জেলা থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় ফিরছেন অনেকে। এখন আমাদেরকে কোম্পানি যাওয়ার জন্য ফোন দিচ্ছে। এখন যদি আমরা না যাই আমাদের চাকরি থাকবে না, আমরা কি করে বাঁচবো বলেন? যেখানে আমাদের সামাজিক দূরত্ব 3 ফিট, এই জায়গা তো ছোটো গাড়িতে সম্ভব না। তারপর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে। এখন চাকরির জন্যই মূলত ঢাকাতে যাওয়া। যেহেতু ফ্যামিলি বড় ছেলে, আমি ফ্যামিলি টোটালি ডিপেন্ডেন্ট আমার উপরে। ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও ছিল যানবাহনের চাপ। গাদাগাদি করে গাড়িতে বসছেন সবাই। মানা হয়নি স্বাস্থ্যবিধি, তবে গুনতে হয়েছে কয়েক গুণ বেশি ভাড়া। আমি মোটরসাইকেলে যাচ্ছি, আমার ভাড়া দ্বিগুণ হচ্ছে। আমার 200 টাকার ভাড়া 500 টাকা দিচ্ছি। খরচাটা একটু বেশি হয়ে যায়, এই জন্যই 3 জন করে যাচ্ছি। তারপরে যাওয়াটা জরুরি। এদিকে দায়িত্বরত পুলিশ বলছে, রাজধানীমুখী মানুষের চলাচল স্বাচ্ছন্দ্য করতে কাজ করে যাচ্ছেন তারা। রাস্তার অবস্থা স্বাভাবিক আছে, কোনো ধরনের যানজট বা দুর্ঘটনা, এই ধরনের কোনো দুর্ঘটনা এখনো রাস্তায় কোনো ঘটে। আমাদের যে চেকপোস্টগুলো ছিল এবং সেই যে ডিউটি পোস্টগুলো ছিল, সেখানে আমাদের পুলিশ সদস্যরা আমরা সবাই দায়িত্বরত অবস্থায় আছি, আমরা সবাই কাজ করতেছি। রাজধানীতে ফেরা মানুষের ভিড় শনিবার আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন তারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর অনেক নতুন নতুন এলাকা এখন করোনার হটস্পট। আর সুরক্ষার নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলায় আগের অনেক সংক্রমিত এলাকা এখন করোনা মুক্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন শিথিল করায় রাজধানীতে ঝুঁকিপূর্ণ এলাকা আরও বাড়বে। তাই এ সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাজধানীর মহাখালী শুরুতে করোনা সংক্রমণের হার কম থাকলেও দিন যত গড়িয়েছে সংক্রমণও তত বেড়েছে। এখন রাজধানীর সবচেয়ে বেশি করোনা রোগী মহাখালীতে 374 জন। করোনার অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে মিরপুর, যাত্রাবাড়ি, কাকরাইল, মোহাম্মদপুর, ধানমন্ডি সহ রাজধানীর অন্তত 15টি এলাকা চিহ্নিত। ওইসব এলাকায় খুব বেশি গুরুত্ব পায়নি লকডাউন। মানছি না তো আমরা, লকডাউনও মানছি না, কোনো কিছু মানছি না। নামমাত্র লকডাউন ছিল কিছুদিন আগে, তারপর শেষের দিকে এসে দেখেছি যে অবাধে চলাফেরা করছে। দূরত্ব বজায় রাখা কিংবা মাস্ক পরা, বা চশমা ইউজ করা, এগুলোর দিকে মানুষ খুব একটা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না আর কি। আর্থসামাজিক বিবেচনায় ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে, স্বাস্থ্যবিধি না মানলে সামনের দিনগুলিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হবে। লকডাউনের বিধিবিধান শিথিল করার মধ্য দিয়ে মূলত এই সংক্রমণের হারকে আরও ত্বরান্বিত করার একটি সুযোগ করে দেওয়া হলো। লকডাউন শিথিল হলো, লোকজন ঘর থেকে বেরিয়ে আসবে, অফিসে যাবে, বাজারে যাবে, এবং এগুলোর মধ্য দিয়ে যে ব্যাপারটা ঘটবে, আরও বেশি মানুষ সংক্রমিত হবে, বেশি মানুষ অসুস্থ হবে এবং নিঃসন্দেহে বেশি মানুষের মৃত্যু আমাদের দেখতে হবে। 15 জুন পর্যন্ত রাজধানীতে স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন থাকছে সিটি কর্পোরেশন। সচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আমরা পিপি, মাস্ক এবং গ্লাভস পরিয়ে মানুষ যাতে তাদের দূরত্ব বজায় রেখে কাজ করতে পারে। বিভিন্ন স্ন্যাক্স আর বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, সেখানেও আমরা আমাদের লোকবল দিয়ে যারা যেন ডিস্টেন্সটা মেনটেন করে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেখেছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার শুরুতে রাজধানীর টোলারবাগ ও বাসাবো ছিল ঝুঁকিপূর্ণ। শুধু স্বাস্থ্যবিধি মানায় সেখানে সংক্রমণ কমেছে।
তাই লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। তারা যদি অবশ্যই যদি জনগণ অ্যাওয়ার হয়ে চলেন, সতর্কতা হিসেবে তারা যদি স্বাস্থ্যবিধি মেনে যদি চলেন, তাহলে অবশ্যই সংক্রমণটা হার করবে। সেটা নির্ভর করছে আসলে এই যে বাড়া কমাটা নির্ভর করছে জনগণের উপর, সবার উপরে। সবাই নিজের সুরক্ষা নিজের কাছে, যদি নিজের সুরক্ষিত থাকে, যদি মাস্কটা পরে, গ্লাভসটা পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে কিন্তু আস্তে আস্তে সংক্রমণটা অনেকটা কমে আসবে। দেশের মোট করোনা রোগীর 54%ই রাজধানীতে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় আরও 2523 জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত দেশে একদিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন 42,844 জন। এছাড়া মারা গেছেন আরও 23 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 582 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা যত বাড়ছে ততই বেশি শনাক্ত হচ্ছেন নতুন রোগী। তবে আশার কথা, দুদিন ধরে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। দেশে আরও 11,301টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2,523 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 42,800 ছাড়িয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 590 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 9,000-এরও বেশি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে 11,301টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 2,523টি। সুস্থ হয়েছে 590 জন এবং এ পর্যন্ত সুস্থ 9,015 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.04%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 23 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 582 জন। যেসব খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রতিদিনের খাদ্য তালিকায় সেসব খাবার রাখার পরামর্শ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। খাবারের পাশাপাশি শরীর ভালো রাখতে ব্যায়াম করার পরামর্শ তার। যেসব খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে সেই খাবারগুলো আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার। জিঙ্ক থাকে এরকম খাবার খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার পাওয়া যায় লেবু জাতীয় খাবারে এবং টাটকা ফলমূল, শাকসবজি এসবের মধ্যে এগুলো বেশি করে খাবেন। আপনার খাদ্য তালিকায় প্রোটিন রাখবেন, ছোট মাছ খেতে পারেন। প্রতিদিন আপনার সময়ের কিছু অংশ ব্যায়ামের জন্য রাখবেন, হালকা ব্যায়াম করবেন। ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলেও একটু হালকা ব্যায়াম হয়ে যায়। আপনার ফুসফুসের ব্যায়াম করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এরই মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের মনোবল ঠিক রেখে সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। কেননা শারীরিক ও মানসিক সুস্থতা কোভিড মোকাবিলার জন্য সবচেয়ে বেশি জরুরি। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে এক নবজাতকের। নগরীর জেনারেল হাসপাতালে গত রোববার দুপুরে জন্ম নেয়া ওই শিশুর মা করোনায় আক্রান্ত ছিলেন। পরদিনই পরীক্ষার জন্য শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাওয়া পরীক্ষার ফলে জানা যায় ওই নবজাতকও করোনা সংক্রমিত। গত রোববার সকালে হাসপাতালে ভর্তি হন 32 বছর বয়সী ওই নারী। ওই দিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। করোনা আক্রান্ত ওই মা ও শিশুর অবস্থা স্থিতিশীল। হাসপাতালের গাইনি ওয়ার্ডের একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় 13,000 নমুনা পরীক্ষায় 2,429 জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গিয়েছেন 65 জন। মিজদায় 26 বাংলাদেশি হত্যার তদন্ত করে জড়িতদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের জন্য লিবিয়ার কাছে ক্ষতিপূরণ চেয়েছে ঢাকা। পাশাপাশি হতাহতদের করা অবৈধভাবে সেখানে পাঠিয়েছে তাদের খুঁজে বের করা হবে বলেও জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এখন নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। 13ই মে চাকরি দেওয়ার কথা বলে 38 বাংলাদেশিকে নিয়ে লিবিয়ার বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলির দিকে রওনা হয় মানব পাচারকারীরা। তবে মিজদা শহরে তাদের অপহরণ করে লিবিয়ার মিলিশিয়া বাহিনী। মুক্তিপণ আদায়ের জন্য বাংলাদেশিদের ওপর চালানো হয় নির্যাতন। এর এক পর্যায়ে তাদের হাতে নিহত হন অপহরণকারী এক লিবিয়ান। এর প্রতিশোধ নিতেই বাংলাদেশিদের ওপর এলোপাথারি গুলি ছোড়ে মিলিশিয়া বাহিনী। এতে নিহত 26 ও গুলিবিদ্ধ হন আরও 11 বাংলাদেশি। এ ঘটনায় নড়েচড়ে বসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে আহতদের চিকিৎসা নিশ্চিতে দূতাবাসকে দেওয়া হয়েছে নির্দেশ। পাশাপাশি দূতাবাসের আহ্বানে লিবিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের মিশন তাৎক্ষণিকভাবে সেই সরকার, ত্রিপলি সরকার
তাকে আপনার জানিয়েছে ঘটনাটা এবং তাদের বলেছে যে এই হত্যাকাণ্ডের ইনকোয়ারি করার জন্যে এবং ইনভেস্টিগেশন করে কারা দায়ী সেটা আমাদের জানানো এবং তাদের শাস্তি দেওয়ার জন্য বলা হয়েছে। লিবিয়ার মিজদা শহরে যুদ্ধ চলছে, তারপরও বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশি দূতাবাস। একই সঙ্গে হতাহতদের কারা লিবিয়ায় পাঠিয়েছে তাদের খুঁজে বের করার ঘোষণাও দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। যে পাচারকারী বাংলাদেশে তাদের নাম, কোম্পানির নাম, ট্রাভেল এজেন্সির নাম দিয়েছিলেন। কিছু ট্রাভেল এজেন্সি তখন আমরা অ্যারেস্টও করেছিলাম। তো এখন আবার নতুন করে আমাদের এই সংগ্রহ করতে হবে। মানব পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরও তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জানিয়ে সংকট সমাধানে জনসচেতনতা বাড়ানো সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্তি ইউনিয়নে 200 পরিবারের নামে ভুয়া OMS কার্ড বানিয়ে 4 বছর ধরে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে নাম এসেছে 2 ডিলার ও ইউপি চেয়ারম্যানের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের সিংজানি ও হোসেনপুর সহ কয়েকটি গ্রামের 2 শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে OMS এর কার্ড করে দেওয়ার কথা বলে তাদের ভোটার আইডি কার্ড আর ছবি জমা নেওয়া হয়। দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জর্জ, ইউপি সদস্য মোজাম্মেল হকের মাধ্যমে 3-4 বছর আগে সেগুলো সংগ্রহ করলেও OMS এর কার্ড পাননি দরিদ্ররা। এক পর্যায়ে তারা কার্ড পাওয়ার আশাই ছেড়ে দেন। কিন্তু সম্প্রতি করোনা দুর্যোগ পরিস্থিতিতে দেশব্যাপী OMS এর কার্যক্রম ব্যাপকভাবে শুরু হলে স্থানীয় OMS ডিলার নজরুল ইসলাম ও শামসুল আলম নিজে থেকেই ওই কার্ডগুলো তাদের বাড়িতে পৌঁছে দেন। এতে সন্দেহ হলে অনেকেই কার্ড নিতে অস্বীকৃতি জানান। এরপর ভুক্তভোগীরা স্থানীয় যুবলীগ নেতা আবু হানিফের সহযোগিতায় তালিকা সংগ্রহ করে জানতে পারেন ওই তালিকায় 4টি গ্রামের অন্তত 200 ব্যক্তির নাম রয়েছে, যা তারা গত 3-4 বছর জানতেই পারেননি। এতদিন ধরে তাদের নামে 16 দফায় 2400 মণ চাল উত্তোলন করেছেন ডিলার নজরুল ও শামসুল, যার বর্তমান বাজার মূল্য 30 লাখ টাকা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই ভুক্তভোগী যারা সাধারণ মানুষ এই 10 টাকার চাল যারা পায়, এদের এই চালের কার্ডটা আবার শুনেছি যে বাতিল করে দেওয়ার জন্য একটা পায়তারা করতেছে। এই লোকগুলো যাতে চাল পায়, এই চালটা যাতে পায়, এরই উপরে আমি এই সাধারণ জনগণের পাশে আছি। পরে চাল আত্মসাতের ঘটনার প্রতিকার ও দোষীদের শাস্তি দাবি করে গত 12 মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা। 4 বছর আগে যে ভোটার আইডির কাগজটা দিয়েছি তাতে ওটা গিয়েছে, আমার কাট হয়েছে, হওয়ার পর আমরা সেটা পাইনি। গুনে দেখলাম 16 কোটা ওরা চাউল তুলছে, 16 কোটায় 12 মণ চাউল আসে। তাই বললাম, ভাই সবই তোমরা খাইছো, তাহলে এটাও নিয়ে যাও। তাই বিছনার উপরে না ফিরে ওরা চলে গেল। ডিলার মগা চাউল তুলে তুলে বেজা খাবি, আমরা তো জানি না। সেই আর দিন শুনি যে তালিকার নাম আছে আমার সবারই। এ বিষয়ে জানতে টেলিফোনে বারবার চেষ্টা করেও দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ও ডিলার নজরুলকে পাওয়া যায়নি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করেন আরেক ডিলার শামসুল আলম। আমাদের তো কোনো ভেজাল নাই, কারণ যদি এখন সেগুলো ভালো যদি অভিযোগ করে তাহলে তোর করে এখন তো ভাই মিথ্যা বলা যায়, কারণ 1 মাস হয়ে গেল, আমাদের 1.5 মাস হয়ে গেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত কমিটি করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের প্রাথমিক সত্যতা এরকম, আমাদের অনেক ডিলার আছে, তাদের যে অনেক ডিলারের মধ্যে ভুয়া কার্ড রয়েছে, বুঝে গেছেন, এগুলো আমরা সব চেঞ্জ করে দিয়েছি, এগুলো সব মানে নতুন করে তালিকা করছি। এই কারণে দরিদ্র মানুষকে বঞ্চিত করে চাল আত্মসাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি গোবিন্দগঞ্জবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিস।
বিক্ষোভে পুলিশের গুলিতে 7 বিক্ষোভকারী আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন একজন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মিনিয়াপলিসের একটি থানায় আগুন দেয় বিক্ষোভকারীরা। CNN জানিয়েছে মিনিয়াপলিসে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার আন্দোলনকারী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বিশেষ বাহিনী মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছে রাজ্য সরকার। আন্দোলনকারীদের সঙ্গে তাদের কয়েক দফায় সংঘর্ষও হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মেমফিস, টেনেসিতেও এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। গত 25 মে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ পুলিশের নিপীড়নে মারা গেলে শুরু হয় এই আন্দোলন। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।